আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব চেষ্টা চলছে জানালেন প্রধানমন্ত্রী। দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ। উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের ৩ উপজেলায় বন্যা, নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হাজারো মানুষ। সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়ে ব্যবস্থা নিতে মন্ত্রীর নির্দেশ। অতিরিক্ত ট্রিপের টার্গেটে গতিসীমা অতিক্রম না করতে সতর্কতা। এবং হুমায়ুন ফরিদীর জন্মদিনে চ্যানেল আই থেকে স্মারকগ্রন্থ হুমায়ুন ফরিদীর সাধারণ এক অসাধারণ প্রকাশিত, ৬০ গুণী ব্যক্তিত্বের স্মৃতিচারণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি নির্মাণ সহ সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন শেষে কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দক্ষিণাঞ্চলের উন্নতি হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমানকে সঙ্গে নিয়ে মহসিন হোসেনের ভিডিও চিত্রে সাদিম মাহমুদের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ক্ষয়ক্ষতি ও উপকূলীয় মানুষের দুর্ভোগ নিজ চোখে দেখতে পটুয়াখালী পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টারে করে আশেপাশের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি বলতে পারি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই সমগ্র বাংলাদেশের মতো দক্ষিণবঙ্গেও উন্নয়ন হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। এই গরমের মধ্যে আপনাদের কষ্ট হোক সেটা আমি চাই না। আজকে এখানে আমাদের প্রেসিডেন্ট লাইনা অসুস্থ, মাহবুবের জন্য দোয়া চাই। আর তাছাড়া আপনারা সবাই ভালো থাকেন। আমি এটুকুই বলবো যে দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব এবং সব ধরনের সহযোগিতা যা যা প্রয়োজন সেটা আমি করে দেব। পরে কলাপাড়ায় মুক্তিযোদ্ধা শেখ কামাল সেতু পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবল ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও রেখে গেছে শত সহস্র ক্ষত। আপাতত আবারও মাথা তুলে দাঁড়ানোর উপায় খুঁজছেন উপকূলবাসী। তারা বলছেন, এমন অবস্থায় সরকার প্রধানের দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন নিঃসন্দেহে তাদের ঘুরে দাঁড়াতে অনুপ্রাণিত করবে। সাদিম মাহমুদ, চ্যানেল আই, কলাপাড়া, পটুয়াখালী। ভারতের উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়ে পড়েছে এই ৩ উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল। সিলেট থেকে সাদেকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমদের রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর গত কয়েকদিনের অতিবৃষ্টির কারণে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন সহ সব নদ-নদীর পানি বাড়ছে। হাওর তলিয়ে নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠতে শুরু করেছেন পানিবন্দী মানুষ। অসংখ্য মানুষ পানিবন্দী হয়েছে পাহাড়ি ঢলের কারণে। মানুষ আশ্রয় কেন্দ্র যাওয়ার আনার মতো ব্যবস্থা আমার কাছে নাই, নৌকার ব্যবস্থা। আমরা খুব অসহায় অবস্থায় আছি।
গত রাতে পাহাড়ি ঢল নেমে এসে আমাদের জীবনযাপন পঙ্গু করে দিয়েছে। আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় গোয়াইনঘাটে 56টি, কোম্পানিগঞ্জে 35টি, জৈন্তাপুরে 48টি ও কানাইঘাটে 18টি বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। গোয়াইনঘাট থেকে সারিঘাট যাওয়ার পথে 3টি পয়েন্টে প্লাবিত হয়েছে। গোয়াইনঘাট থেকে জাফলং যাওয়ার পথে রাধানগর শিমুলতলা পয়েন্ট প্লাবিত হয়েছে এবং এই অঞ্চলে প্রায় যে ধানি জমি রয়েছে সেখানে আউশ চাষ করা হয়েছে 73 হেক্টর জমি। বেশ কয়েকটি এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নদীর তীর রক্ষা বাঁধ। সীমান্তবর্তী 4টি নদীর পানি 5টি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে। আগামী 24 ঘন্টা ও 48 ঘন্টার যে পূর্বাভাস সেটা হচ্ছে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বন্যা কবলিত উপজেলার সাথে সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। নতুন নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব নিয়ে বিমানের সাবেক এমডি শফিউল আজিম বলেছেন, সবই সরকারের দায়িত্ব পালনের প্ল্যাটফর্ম। আইনের মধ্য থেকে রাজনৈতিক দলগুলোকে সমান সুযোগ দেওয়ার মাধ্যমে জনগণের মতামত প্রতিষ্ঠাই একমাত্র চ্যালেঞ্জ। সোমা ইসলামের রিপোর্ট। একজনকে বরণ, আরেকজনের বিদায়। সকাল থেকেই ইসি কর্মকর্তাদের ফুল হাতে অপেক্ষা। সরকারের মুখপাত্র হিসেবে 1 বছর 7 মাস ইসি সচিবের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করে তিনি এসেছিলেন নির্বাচন কমিশনে। তার আমলেই পার হয়েছে 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, করেছেন বিভিন্ন সিটি নির্বাচন সহ চলমান উপজেলা পরিষদের নির্বাচনও। শেষ কর্মদিবসে জানালেন উপজেলা ভোটের 3য় ধাপে 38% ভোট পড়ার কথা। প্রজাতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের বা সরকারের স্বার্থে, এই নির্বাচন কমিশনের স্বার্থে আপনার জানা তথ্য আমার কাছ থেকে জানতে চেয়েছেন, হয়তো আমার মুখ থেকে বের করতে পারেননি। এটা আসলে আমাদের কি বলবো যে চাকুরিরই একটি অংশ, যে সব কথা সবসময় হয়তো বলা যায় না। আমার এখানে 1 বছর 7 মাস কর্মকালীন সময় গণমাধ্যমের যে সহযোগিতা পেয়েছি এটা আমার কাছে অকল্পনীয় ছিল। দায়িত্ব বুঝে নিলেন ইসির নতুন সচিব শফিউল আজিম। জানালেন, কমার্শিয়াল এক জায়গা থেকে সাংবিধানিক প্রতিষ্ঠান দুটোর কাজের ধরন আলাদা, তবে গণতন্ত্র এবং জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে নতুন দায়িত্ব খানিকটা চ্যালেঞ্জের। যখন মাঠ পর্যায়ে কাজ করছি তখন থেকেই রাজনীতিবিদদের সাথে আমাদের কাজ করতে হয়, তাদের নেতৃত্বে আমরা কাজ করি এবং গণতন্ত্রে এটাই সৌন্দর্য। এবং আমাদের কাজটা করার ক্ষেত্রে আমরা আইন এবং আমাদের সংবিধান মেনে চলি, তারা তাদের চাওয়াটা চাইবেন। এই দুইটার বিষয় সমন্বয় করা সেখানে হলো আমার দক্ষতার বিষয় এবং আমার পরীক্ষার বিষয়। তবে স্বচ্ছ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য গণমাধ্যমের সহযোগিতা চাইলেন ইসিতে যোগ দেওয়া নতুন সচিব। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার প্রাক বাজেট 2024-2025। বাজেট আসে, বাজেট যায়, কিন্তু কিছু কিছু সমস্যার যেন সমাধানই হয় না। নতুন ভবন নির্মাণ কিংবা অবকাঠামোর উন্নয়ন হলেও গুণগত উন্নয়নের অভিযোগ যেন থেকেই যায়। আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়লেও সংশ্লিষ্টরা বলেছেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে গবেষণা আর মানব উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশে খাতওয়ারি বাজেট বরাদ্দ কত এটা জানা গেলেও জেলা, ইউনিয়ন বা প্রতিষ্ঠান অনুযায়ী বরাদ্দ কত দেয়া হয় তা অস্পষ্ট থেকে যায়। ঐতিহ্যবাহী ঢাকা কলেজ বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়ে বর্তমান নিউ মার্কেট এলাকায় আসে 1955 সালে। মূল ভবনের গ্যালারি হলটি ঝুঁকিপূর্ণ। একই অবস্থা দেশের আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। বিশ্বব্যাংক বলছে 189টি সদস্য দেশের মধ্যে যে 10টি দেশ অর্থনীতির আকারের চেয়ে শিক্ষা খাতে বরাদ্দ কম দেয়, বাংলাদেশ তার একটি। এখনকার যে সিস্টেম আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বা গবেষণা প্রতিষ্ঠানগুলোতে আছে, এই অবস্থায় আপনি বাজেট দিলেও দেখা যাবে সেটার আউটকাম আপনি সেভাবে পাবেন না। এখন আইওটি চলে আসছে, ইন্টারনেট অফ থিংস বা বিগ ডেটা, বা আপনার এখন ব্লু ইকোনমি নিয়ে কথা হচ্ছে, এয়ার ইকোনমি নিয়ে কথা হচ্ছে, বা আপনার সার্কুলার ইকোনমি নিয়ে কথা হচ্ছে, বা ডিজিটাল যে টেকনোলজিগুলো, এগুলো করার জন্য আপনাকে অবশ্যই এডুকেশন অ্যাডভান্সমেন্ট আনতে হবে, এডুকেশন ইনভেস্টমেন্ট করতেই হবে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, অঙ্কের হিসেবে বরাদ্দ বাড়লেও গবেষণা ও মানোন্নয়নে বরাদ্দ কমে আসছে। প্রশিক্ষণে টাকা নেই, পুরাতন বিল্ডিং মেরামতের টাকা নেই, এগুলোতে কোনো টাকা নেই। টাকা হচ্ছে নতুন বিল্ডিং বানানো একটি ইনফ্রাস্ট্রাকচার, আর একটি হচ্ছে যে সরকারি কর্মকর্তা, শিক্ষকের যে বিশাল এক কর্মচারী গোষ্ঠী,
এদের প্রতি বছর যে বেতন বাড়ে, যে ইনফ্লেশন হয় 5% বা 10%, সেই টাকাটা বাড়ে। বাংলাদেশ অনেক ভালো করতেছে, তারপর কম্পেয়ার টু অন্য অন্য দেশে হয়তোবা আমরা আরও একটু ডেভেলপ করার সুযোগ আছে। যদি আমরা আস্তে আস্তে এখন থেকে উদ্যোগটা নিতে পারি, আমাদের আরও একটু ইমপ্রুভ করার জায়গা আছে। তবে বরাদ্দ নিয়ে এসব কথা মানতে নারাজ শিক্ষামন্ত্রী। বেড়েছে বলে কিন্তু আমাদের শিক্ষা খাতে যে বৈপ্লবিক পরিবর্তন সেটা সম্ভব হয়েছে। বাজেট 2% জিডিপির সেটার বিষয়ে একটা আলোচনা আছে, সেটা সার্বিকভাবে হ্যাঁ সেটা খুবই প্রয়োজন, কিন্তু আমাদের শুধু শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট দেখলে হবে না। শিক্ষা কার্যক্রম কিন্তু আমাদের দেশে এবং দক্ষতা সংক্রান্ত প্রশিক্ষণ কিন্তু আমাদের প্রায় 22টি মন্ত্রণালয়ের মাধ্যমে দেয়া হয়ে থাকে। চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। উন্নয়নশীল দেশগুলোর জন্য শিক্ষা খাতে বিনিয়োগ সর্বোচ্চ অগ্রাধিকার হলেও গত 5 বছরের বাজেটে বরাদ্দ বিশ্লেষণে দেখা যায় এর উল্টো চিত্র। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। ঈদ উল ফিতরের পর মনিটরিং কমে যাওয়ায় সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অতিরিক্ত ট্রিপ দেওয়ার টার্গেটে ড্রাইভাররা যেন গাড়ির গতি না বাড়ায় সে বিষয়ে বাস মালিকদের সতর্ক করেছেন তিনি। চাকরির পাশাপাশি নাগরিক জীবনে ছাদ কৃষি মনোযোগের প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে অনেকের কাছে। কেউ কেউ ফল ফসল প্রাপ্তির পাশাপাশি গাছ ও প্রকৃতির নেশায় পড়েছেন। তারা নগর পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার ক্ষেত্রেও অবদান রাখছেন। ছাদ কৃষি নিয়ে রিপোর্ট করছেন শাইখ সিরাজ। ঢাকা উত্তরায় 7 তলার উপরে 4500 বর্গফুটের ছাদ কৃষির বয়স মাত্র 3.5 বছর। সাজানো গোছানো সবুজে ঘেরা এই আয়োজনটির উদ্যোক্তা তরুণ সামিউল হাসান। পেশায় চাকুরিজীবী হয়েও গাছ ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসায় তিনি নিয়মিত অনুশীলন করছেন ছাদ কৃষি। আমার কাজ হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। কাজ করা শেষ করার পর আমি বাইরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি না, আমার লাস্ট 4 ইয়ার্স হয়ে গেছে। আমি আমার যত স্পেয়ার টাইম আমি স্পেন্ড ইন মাই রুম। তো আপনাকে এখানে সাহায্য করে কে? আপনার মা সাহায্য করে? 90% কাজ আমি, বাকি 10% আমার মা, আমার পাশে কাজ করে খালা আর আমার ওয়াইফ। রকমারি সবজির পাশাপাশি বিভিন্ন জাতের আমের সংগ্রহ রয়েছে তার। আম গাছ খুব ভালো লাগে, আমার ফুল গাছ অ্যারোমেটিক ফ্লাওয়ার্স ভালো লাগে, সুগন্ধি ফুল ভালো লাগে। আমি সবজিও চাই, আমি ছায়া চাই, মানে আমি সবই চাই, আমি সব কিছু থেকে একটু চাই। নগরের উষ্ণতা রোধে এক কার্যকর উদ্যোগ ছাদ কৃষি দাবি তার। প্রতিটা ভবনের ছাদে যদি সবুজ গাছ কিছুটা হলেও লাগানো হয়, যেটা শহরের তাপ বলেন, কার্বন এমিশন বলেন, সব কিছুই কিছুটা হলেও কমিয়ে আনবে। আরবান জঙ্গলের আদলে তরুণের উদ্যোক্তা ছাদ কৃষিটি একটা রূপ দিতে চান। সবচেয়ে বড় কথা হচ্ছে এই উদ্যোক্তা ছাদ কৃষি করে তার জীবনে এই সময় এসে যে আনন্দ পেয়েছেন, এটা তার কাছে অনেক বড় বিষয়। এবং তিনি মনে করছেন যে বাংলাদেশের বা বিভিন্ন শহর এলাকায় যতগুলো ছাদ এভাবে আছে সবগুলোই এরকম ছাদ কৃষি বা ছায়াবৃষ্টিত একটা আদলে আসা উচিত। ঢাকার উত্তরার 5 নম্বর সেক্টরের সামিউল হাসানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি মানুষের ডাক অনুষ্ঠানে। হুমায়ুন ফরিদির 72তম জন্মদিনে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই থেকে প্রকাশিত হয়েছে হুমায়ুন ফরিদির সাধারণ এক অসাধারণ শিরোনামে স্মারক গ্রন্থ। আহমেদ রেজাউর রহমানের সম্পাদনায় বইটি প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। বইটিতে হুমায়ুন ফরিদিকে নিয়ে স্মৃতিচারণ করেছেন 60 জন গুণী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যারা ছিলেন ফরিদির কাছের মানুষ। বিস্তারিত রোকসান আমিনের রিপোর্টে। মঞ্চ ও টিভি নাটক থেকে চলচ্চিত্রে অভিনয়ে সবখানে দাপটের সাথে রাজত্ব করে গেছেন গত কয়েক দশক। নিপুণ অভিনয় দক্ষতায় দেশের মঞ্চ ও নাট্য চলচ্চিত্র জগৎকে দিয়ে গেছেন অফুরান সমৃদ্ধি। ভাঙনের শব্দ শুনির সেরাজ তালুকদার, সংসপ্তকের কানকাটা রমজান কিংবা শ্যামল ছায়ার একজন মুক্তিযোদ্ধাকে মানুষ মনে রাখবে অনেক দিন। নিজেকে কিংবদন্তিতে পরিণত করেছেন যে গুণী মানুষটি, তিনি হুমায়ুন ফরিদি। ঢাকার নারিন্দায় জন্ম নেয়া গুণী এ অভিনেতার জন্ম 1952 সালের 29শে মে। বেঁচে থাকলে ফরিদি 72 বছরে পা রাখতেন। জন্মদিনে হুমায়ুন ফরিদি সাধারণ এক অসাধারণ স্মারকগ্রন্থ উন্মোচন চ্যানেল আইয়ের ছাদ বারান্দায়।
বাংলাদেশের অভিনয় জগতের ম্যাজিশিয়ান খ্যাত হুমায়ুন ফরিদির স্মৃতিচারণমূলক স্মারকগ্রন্থের প্রচ্ছদ করেছেন তাঁরই প্রিয় বন্ধু চিত্রশিল্পী ও বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। বন্ধু সতীর্থ ফরিদিকে ভালোবেসে স্মৃতিচারণ করেছেন ৬০ জন গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির সঞ্চালনায় প্রকাশনা উৎসবে এসে স্মৃতিচারণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, নাট্যজন মামুনুর রশিদ, চলচ্চিত্র পরিচালক হাবিবুর রহমান খান, মতিন রহমান, নাট্যকার হারুন রশিদ, নাট্যকার আক্তার ফেরদৌস রানা, অভিনেতা ঝুনা চৌধুরী, অভিনেতা ও নির্মাতা সালাউদ্দিন লাবলু সহ বরেণ্যরা। উৎসব আয়োজনে সাধুবাদ জানান স্মারকগ্রন্থের সম্পাদক মণ্ডলীর সদস্য, শিশু সাহিত্যিক ও ইমপ্রেস স্টাইল ফিল্ম লিমিটেড, চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। প্রকাশনা উৎসবে অভিনেতা হাফিজুর রহমান সুরুজ, সঙ্গীত শিল্পী খুরশিদ আলম, শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম সহ ছিলেন হুমায়ুন ফরিদির আত্মজা দেবযানী। 2012 সালের 13ই ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান ক্ষণজন্মা অভিনয়ের সম্রাট হুমায়ুন ফরিদি। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর চ্যানেল আই সংবাদে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে দুর্বৃত্ত ও লুটেরাদের কবলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশের রাজনীতি, অর্থনীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। তাদের মূল লক্ষ্য দেশকে পরনির্ভরশীল ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। সকালে রাজধানী শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত। মির্জা ফখরুল বলেন, আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কৃষি গবেষণার সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন নিয়ে দুদিনের কর্মশালা হয়েছে। পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের হলরুমে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর মুন্সি রাশিদ আহমেদ। কর্মশালায় গত অর্থ বছরে কৃষি খাতের অগ্রগতি ও আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় 3 পার্বত্য জেলার কৃষি বিজ্ঞানী ও কৃষি বিভাগের 40 কর্মকর্তা অংশ নেন। এবার প্রকৃতি সংবাদ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ। বিধ্বস্ত প্রকৃতি ও পরিবেশ, সাইক্লোন শেল্টার সহ উপকূলীয় অঞ্চলে দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকট। এখনও পানিবন্দী লাখো মানুষ। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ 300 কোটি টাকার বেশি বলছে প্রশাসন।